চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কবি ও প্রাবন্ধিক ফারুক সুমনের কাছে। ফারুক ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটি বলছিলাম, বাংলাদেশের অন্যতম প্রধান কবি যাকে আমরা বলি, যিনি আমাদের নাগরিক কবি হিসেবেই পরিচিত, তিনি আমাদের সকলের প্রিয় কবি শামসুর রাহমান। তার আজ মৃত্যুবার্ষিকী। তাকে নিয়ে কথা বলতে গেলে তার জীবন নিয়ে তো অবশ্যই অনেক কথা বলতে হয়, কিন্তু জানতে চাই শুরুতেই যে বর্তমান সময়ে এসে শামসুর রাহমানের 18 বছর যখন পেরিয়ে গেছে তিনি আমাদের মাঝে নেই, তার সৃষ্টিকর্ম নিয়ে আসলে আমরা কতটা কাজ করতে পারছি। শামসুর রাহমানের এই প্রয়াণ দিবসে এত চমৎকার আয়োজনের জন্য আমি শুরুতেই বাংলা ভিশনকে ধন্যবাদ দিতে চাই। শামসুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান কবি। যাপিত জীবন, শিল্পিত আয়ুরেখা কিংবা মহৎ কবিতার বিবেচনায় তিনি 47 পরবর্তী বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশ প্রাপ্তির নেপথ্যে যে আন্দোলন সংগ্রাম সব কিছুর মধ্য দিয়ে তার কবিতা যাত্রা শুরু হয়েছে। এই সময়ে এসে শামসুর রহমানের যে কবিতার প্রাসঙ্গিকতা বা শামসুর রহমান চর্চা কেমন হচ্ছে আমাদের একটু ফিরে দেখলে ভালো হয়। দেখুন, যদি আমরা শামসুর রহমানের কাব্য পরিভ্রমণ দেখি, তিনি জীবদ্দশায় প্রায় 67টি কাব্যগ্রন্থ লিখেছেন, অনেকগুলো কাব্যগ্রন্থ। মজার ব্যাপার হচ্ছে যে তিনি যতদিন জীবিত ছিলেন তখন যতদিন বাংলা ভাষা বাংলা ভাষাভাষী মানুষের কাছে অনেক জনপ্রিয় ছিলেন। এটা কিন্তু আমরা বোধহয় ছিলেন না বলে এখনো তিনি কিন্তু আমাদের মাঝে একই জনপ্রিয়তায় আছেন। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে তিনি যেমন জীবদ্দশায় জনপ্রিয় ছিলেন এবং তার যে কবিতা এটা এখনো আন্দোলন সংগ্রাম কিংবা আমাদের দেশের রাজনৈতিক বা সাংস্কৃতিক বিপ্লবে আমরা পাঠ করি। আমরা সেই 52 ভাষা আন্দোলন বলি, 69 গণ অভ্যুত্থান বলি, 71 মহান মুক্তিযুদ্ধ বলি, অর্থাৎ আমাদের স্বাধীন বাংলাদেশের ইতিহাসের যে যাত্রা, প্রায় প্রতিটি যাত্রায় শামসুর রহমানের কবিতায় যেন অনন্য দলিল হিসাবে আছে। ফলে আমি মনে করি যে শামসুর রহমান ছিলেন এবং এখনও ভীষণভাবে তিনি প্রাসঙ্গিক। এবার একটু নাগরিক জীবনের কবি, নাগরিক কবিকে নিয়ে একটু জানতে চাই। শামসুর রহমান মূলত কবি, কিন্তু তার কবিতার যে প্রবণতা, তার কবিতার প্রবণতার মধ্যে আমরা যদি দেখি যে শামসুর রহমানের কবিতায় প্রচুর পরিমাণে নাগরিক জীবনের প্রসঙ্গ এসেছে, নাগরিক জীবনের অনুষঙ্গ এসেছে, বিশেষ করে ঢাকা শহর। দেখুন, শামসুর রহমানের পৈতৃক বাড়ি ছিল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতুলি গ্রামে। কিন্তু মজার ব্যাপার, তিনি জন্মগ্রহণ করেছেন পুরনো ঢাকার তৎকালীন মাহুতটুলি লেনে এবং তিনি জন্ম থেকে মৃত্যু অবধি ঢাকাতেই তিনি ছিলেন। কখনো মাহুতটুলি লেন, কখনো অশোক লেন, কখনো শুক্রাবাদের তল্লাবাগে এবং সর্বশেষ তিনি শ্যামলীর 1 নম্বর রোডে মৃত্যুবরণ করেছেন, সেখানে তার বাড়ি ছিল। আমরা দেখেছি যে সমগ্র বাংলা সাহিত্যের বিবেচনায় কেন তাকে সুনির্দিষ্টভাবে নাগরিক কবি আখ্যা দেওয়া হয়, এইটুকু একটু বলা প্রয়োজন। দেখুন, মাইকেল মধুসূদন দত্তকে যদি বলা হয় আধুনিক বাংলা কবিতার প্রথম প্রবর্তক, তারপর আমরা যদি এক ধাপ পরে এসে রবীন্দ্রনাথকে দেখি, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, 30-এর দশকের জীবনানন্দ দাশ বা কাজী নজরুল ইসলাম, কারো কবিতার ওইভাবে নগর জীবন এত প্রবলভাবে আসেনি। যদিও 40 বা 30-এর দশকের শেষ কিংবা 40-এর দশকের শুরুর দিকে আমরা কবি সমর সেনের কবিতায় কলকাতা শহর কেন্দ্রিক কিছু প্রবণতা দেখি, কিন্তু যদি আমরা বিবেচনা করি যে সমগ্র বাংলা সাহিত্যের মধ্যে কার কবিতায় একচ্ছত্রভাবে শহর বা নাগরিক জীবনের প্রসঙ্গগুলো এসেছে, তাহলে নিঃসন্দেহে এক বাক্যে উত্তর তিনি ছিলেন শামসুর রহমান। এখানে আরেকটু বলা প্রয়োজন যে আধুনিক কবিতার অন্যতম প্রবণতা ছিল, যেটা আমরা দেখি টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড কাব্য কিংবা ফরাসি কবিতায় আমরা যদি দেখি বোদলেয়ারের যে ক্লেদজ কুসুম বইটি, যেটা বাংলায় বুদ্ধদেব বসু অনুবাদ করেছেন, সেখানে দেখানো হয়েছে যে শহরের যে মানুষের নাগরিক যন্ত্রণা, নৈসঙ্গবোধ, শহরের যৌনতা, মানুষের নাগরিক কোলাহল, এইসব বিষয় কবিতার বিষয় হয়ে উঠতে পারে। একটা সময় ছিল কি কেবলই প্রকৃতি বা নিসর্গ কেন্দ্রিক কবিতার যে গীতি কবিতার যে প্রাবল্য, শামসুর রহমান এসে আধুনিক কবিতায় বাংলাদেশে নগরকে প্রধান করে তুলেছেন, ফলে তিনি নাগরিক কবি অভিধায় ভূষিত হয়েছেন। শামসুর রহমানকে আমরা নাগরিক কবি বলছি কেননা তার কবিতায়, তার লেখায় আমরা সবসময় নগরকে খুঁজে পেয়েছি, আমাদের নাগরিক জীবনের চাহিদার কথা পেয়েছি, না পাওয়ার কথা পেয়েছি। কিন্তু তার আগের যে কবিরা ছিলেন 30-এর দশকের কথা যদি বলি, বা তার পরবর্তী সময় কবি জসিমউদ্দিন, কবি কাজী নজরুল ইসলাম, সেই কবিতাগুলোতে কেন নগরের কথা উপেক্ষিত ছিল বলে আপনার মনে হয়? পড়াশোনা করতে গিয়ে একদমই তাই। দেখুন, এটা উপেক্ষা বলবো না, একজন কবির ধরন একরকম। হ্যাঁ, প্রত্যেক কবি তার নিজস্ব যে কণ্ঠস্বর, একজন কবি যেমন নজরুলকে আমরা দেখি বিদ্রোহী কবি হিসেবে, তাই বলে তিনি কি আর অন্য কোনো বিষয় নিয়ে লেখেননি? নিশ্চয়ই লিখেছেন, কিন্তু তার কবিতার যে মূল স্বর
যদি বলে যে মূল যে আওয়াজ সেটা ছিল বিপ্লব বা প্রতিবাদ। ঠিক একইভাবে মানে আপনি যেটা বলেছেন জসীমউদ্দিনের কবিতায় আমরা যে আমাদের চিরচেনা গ্রাম বাংলার যে অপূর্ব রূপ আমরা দেখি, এটা আবার শামসুর রহমানের কবিতায় নাই। ফলে যদি আমরা তুলনা করি, আসলে তুলনা দিয়ে কোনো কবিকে ওইভাবে মানে মানে আমরা আসলে তুলনায় যেতেও চাই না। হ্যাঁ, শামসুর রহমান একদমই তাই। আমরা শুধু প্রবণতার বিবেচনা করে হয়তো তাকে শামসুর রহমানকে বলি নাগরিক কবি, আর জসীমউদ্দিনকে বলি পল্লী কবি, কিন্তু দুজনই নিঃসন্দেহে মৌলিক কবি। বর্তমান সময়ে এসেও আমাদের কলম কিন্তু থেমে নেই। পৃথিবী এগিয়ে যাচ্ছে, শব্দের ভান্ডারও এগিয়ে যাচ্ছে, এবং শব্দের সম্মিলনে আমরা যেই লেখাগুলো পাচ্ছি নিঃসন্দেহে সেগুলো খুবই দারুণ। কিন্তু কেন যেন আমাদের মাঝে সেই মৌলিকতাটা আর থাকছে না, বা কিছুটা হলেও কমতি থাকছে। এর কারণটা আসলে কি? আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও লেখালেখি করি, কবিতা লিখি মূলত, তারপরে প্রবন্ধ লিখি বা অন্যান্য লেখা লিখি। আপনি যে প্রশ্নটা করেছেন খুবই চমৎকার একটা প্রশ্ন, এবং আমি মনে করি যে যারা কবিতা লেখে বা কবিতা পড়ে তাদের জন্য খুব মানে বিপজ্জনক প্রশ্ন যে একজন কবি কখন মৌলিক কবি হয়ে ওঠেন। মানে এত হাজার হাজার কবি, তার কে মৌলিক কবি কিভাবে বুঝবো? আদতে কিন্তু প্রতিটি লেখাই মৌলিক, কেননা প্রত্যেকের কলম ভিন্ন ভিন্ন কথা বলে। কিন্তু সবাই কি কিন্তু মৌলিক কবি হিসেবে নিজের প্রতিষ্ঠাটা মানে করতে পারছি না। একদমই তাই। মৌলিক কবি হতে গেলে আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন কবির কাব্য ভাষা প্রয়োজন। সবাই লেখেন, কিন্তু নিজস্ব কাব্য ভাষা। জীবনানন্দ দাশের এমনও অপরিচিত কবিতার লাইন আছে, আপনাকে যদি 2 লাইন আপনাকে পাঠ করানো হয়, আপনি যদি সত্যি সত্যি জীবনানন্দ দাশের কবিতার সঙ্গে অভ্যস্ত হয়ে থাকেন, আপনি কিন্তু বলে দিতে পারবেন। কারণ তার কবিতায় তিমির, কুয়াশা, এরকম উপমা অলঙ্কার একেবারে নিজস্ব জীবনানন্দ দাশের। ঠিকই রবীন্দ্রনাথেরও তাই, নজরুলেরও তাই, শামসুর রহমানেরও তাই। একজনকে যেমন শামসুর রহমানকে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, শামসুর রহমান কোথায় কোথায় তার বিশেষত্ব মৌলিক কবি হিসাবে, দেখুন তার কবিতার যে ভাষা, যেমন আমি যদি শহরের কথা আসি, সহিস, আস্তাবল, রিকশার টুংটাং শব্দ, পার্কের নিঃসঙ্গ বেঞ্চ, ল্যাম্পপোস্ট, এই ধরনের অসংখ্য কন্টেন্ট বা বিষয় শামসুর রহমানের কবিতাকে নিজের করেছে। মানে আমরা এই ধরনের লেখা দেখলেই বুঝি যে এটা শামসুর রহমানের কবিতা। একজন কবির কিন্তু সার্থকতা এটাই যে নিজস্ব মানে অলংকার দিয়ে তার কবিতাকে তিনি হাজার কবি থেকে আলাদা করতে পেরেছেন কিনা, এটা হচ্ছে ব্যাপার। সবাই লিখছেন, কিন্তু তার কাব্য ভাষা দাঁড়িয়েছে কিনা, যেটাকে বলা হয় পয়েটিক ডিকশন। এই পয়েটিক ডিকশনটা তৈরি করতে যিনি পেরেছেন তিনি মৌলিক কবি, মহৎ কবি। বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি গান, বর্তমান বলবো না, বেশ অনেকগুলো বছর ধরে গানটি খুব জনপ্রিয়, নগর বাউল জেমসের একটি গান সুন্দরী তমা আমার। এবং এই গানটিও এসেছে কবি শামসুর রহমানের কবিতা থেকে, উত্তর কবিতা থেকে। তো জানতে চাই যে শামসুর রহমান শুধুমাত্র জেমসের গানে নয়, আরো অনেক শিল্পীর, দেশ বরেণ্য শিল্পীর গানে ছিলেন, কিন্তু কেন যেন তার এই পরিচয়টি কিছুটা হলেও আমাদের কাছে পৌঁছতে পারেনি। শামসুর রহমান কবি হিসেবে অনন্য আমরা সবাই জানি, কিন্তু শামসুর রহমানের যে শতাধিক গান আছে, মৌলিক গান যেগুলো তিনি লিখেছেন, সেগুলো আমরা শুনিও, কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি না এটা শামসুর রহমানের লেখা। যেটা আপনি একটু আগে বললেন যে আমাদের বাংলাদেশের অন্যতম একটি ব্যান্ড নগর বাউল, এবং নগর বাউলের যে জেমস যে গানটি গেয়েছেন, আমরা তারায় তারা রটিয়ে দেব, সুন্দরী তোমা আমার তুমি নীলিমারের দিকে তাকিয়ে বলতে পারো, এই যে গানটা, এটা কিন্তু শামসুর রহমানের উত্তর নামে যে কবিতাটা, ওইটারই হচ্ছে যে গানের রূপ, যেটা জেমস গিয়েছেন। এখন এই প্রসঙ্গে বলতে চাই যে তার যে শতাধিক গান, এর মধ্যে বেশিরভাগই হচ্ছে দেশাত্মবোধক গান। যেমন আমি কয়েকটা গানের কথা এখানে আমি স্মরণে আনি, যে স্মৃতি ঝলমল সবুজ মাঠের কাছে আমার অনেক ঋণ আছে। দেখুন স্কুলের সময়ের কথা যদি বলি, আমি আমার সময়ের কথা মনে করতে পারি, ভীষণ জনপ্রিয় একটি গান, এবং বিভিন্ন সময় প্রোগ্রামে কিন্তু এই গানটা গাওয়া হয়, অথচ এটা শামসুর রহমানের লেখা। আর একটা আছে ফসলের মাঠে মেঘনার তীরে ধুধু বালুচরে তুমি আমি লিখি প্রাণের বর্ণমালা। দেখুন স্বদেশ প্রেমের গান, স্বাধীনতা তুমি আছো বলে গোলাপ চামেলি ফোটে। এমনি করেও আরও অনেক গান আছে যেগুলো শামসুর রহমানের লেখা। আর মজার ব্যাপার, শামসুর রহমানের এই গানগুলো সুর করেছেন কারা, গেয়েছেন কারা? রুনা লায়লা, তারপরে হচ্ছে যে সাবিনা ইয়াসমিন, মাহমুদুন নবী, ফেরদৌস, আব্দুল হাদি, একদমই তাই। এবং শুরু করেছেন সত্য সাহা, তারপরে হচ্ছে যে এমনি করে আরও অনেক, সমর দাস। হ্যাঁ, তো দেখুন বরেণ্য শিল্পীরা এবং বরেণ্য সুরকাররা তার কবিতা নিয়ে মানে তার লেখা গান শুরু করেছেন, গেয়েছেন। আমরা কিন্তু হয়তো আরেকটা মজার ব্যাপার, আপনার এই গানের প্রসঙ্গে বলি, শামসুর রহমান কিন্তু প্রচুর ছড়া লিখেছেন, 6টা ছড়া গ্রন্থ আছে, যেখানে ওই ছড়াগুলো থেকে প্রচুর ছড়া আমরা শিশুরা গান গায়। যেমন আজব দেশের ধন্য রাজা, দেশ জুড়ে তার নাম। দেখুন
এই গানটা শিক্ষার্থীদের স্কুলে কম্পিটিশনে কিন্তু প্রচুর গাওয়া হয়, কিন্তু এটা শামসুর রহমানের লেখা। আরেকটা যেমন ঝকঝকা চোখ ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। অর্থাৎ একজন কবি আসলে কেন সবার জন্য, মানে সবার কাছে এতটা সমাদৃত হন? দেখুন তিনি সব বয়সী সব পাঠকের জন্য কিন্তু লিখেছেন। আজব দেশের ধন্য রাজা থেকে ট্রেনের গাড়ির যে ঝকঝকা ঝকঝক ট্রেনের শব্দ, সেইখানেও আমরা আসলে শিশুদের একটা দারুণ আগ্রহ খুঁজে পাই। বর্তমান সময়ে আবারও বলতে হয় যে কলম ছুটে চলেছে, কিন্তু কেন যেন আমরা সকল বয়সের সকল পাঠকের কাছে পৌঁছতে পারছি না। কালে ভদ্রে আমরা অনেকেই পাচ্ছি যারা একটা নির্দিষ্ট সময়ের মানুষের জন্যই শুধুমাত্র নিজেদের ক্ষণিকের চাহিদা তৈরি করতে পেরেছে। কেন সবাই আসলে সব বয়সের মানুষের জন্য নিজেদের সৃষ্টিকে তুলে ধরতে পারছে না? কেন শামসুর রহমানের অনুপস্থিতি পাচ্ছি আমাদের বর্তমানের মধ্যে? আসলে একজন শামসুর রহমান তো শতাব্দীতে মানে একজনই আসেন। আমি বারবারই বলি যে আমরা হাজার হাজার কবি সাহিত্যিকরা লিখছেন, কিন্তু আমরা সবাই স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারছি না। কেউ কেউ তারুণ্যে দুই একটা বই লিখেছেন, তারপরে হারিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এইরকম মহৎ প্রতিভা বড় মাপের লেখক শতাব্দীতে কিন্তু আসলে 8-10 জন বা সর্বোচ্চ 10 বা 5-10 জনই থাকেন। এখন যারা তরুণ আছেন নাই বলে মানে হয়তো আমরা তাদেরকে এখনই চিহ্নিত করতে পারছি না, নিশ্চয়ই কেউ না কেউ লিখছেন, এবং তার আগামী 10-20 বছরে তিনি হয়তো শামসুর রহমানের মতো এরকম নিজেকে প্রকাশ করতে পারবেন। আমরা তাৎক্ষণিকভাবে হয়তো তাকে আমরা আবিষ্কার করতে পারছি না হয়তোবা। কবি শামসুর রহমানকে নিয়ে আসলে প্রশ্ন করতে থাকলে বা তার সম্পর্কে জানতে চাইলে জানার কোনো শেষ নেই, কিন্তু বর্তমান সময়ে এসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কবি শামসুর রহমানের চর্চা আসলে কেমন হচ্ছে। সেটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানই হোক বা কোনো গবেষণা প্রতিষ্ঠান হোক, সার্বিকভাবে আপনি কি দেখতে পাচ্ছেন? আমরা ছোটবেলা থেকেই আমরা যারা বলি যে আমরা ছোটবেলা থেকে শামসুর রহমানের কবিতা ছড়া পড়ে কিন্তু বড় হয়েছি। যদি আমরা বলি যে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শামসুর রহমান কিন্তু পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। হ্যাঁ, যেমন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেখানে বাংলা বিভাগে আমি যখন পড়তাম তখন আমাদের পাঠ্য বই ছিল বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ। এই বইটি আমরা পড়েছি। আর মজার ব্যাপার হচ্ছে যে শামসুর রহমানের সাথে আমার তখনই দেখা হয়েছিল, তিনি আমাদের জাহাঙ্গীরনগরে গিয়েছিলেন প্রোগ্রামে। তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি মনে করি যে সারা বাংলাদেশে যতগুলো বাংলা বিভাগ আছে প্রত্যেকটি বিভাগেই কিন্তু শামসুর রহমানের কবিতা পাঠ্যভুক্ত। কেমন শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গ বা বাংলা ভাষাভাষী যে বিশ্ববিদ্যালয় বাইরে আছে সেখানেও শামসুর রহমানের কবিতা কিন্তু পাঠ্যভুক্ত। এবং আমি যেটা বলেছি স্কুল কলেজ পর্যায়েও কিন্তু শামসুর রহমানের কবিতায় চর্চা হচ্ছে এবং আসলে অবধারিত হতেই হবে। এবং শামসুর রহমানের চর্চার কথা যদি আমরা বলি, শামসুর রহমানের চর্চা আমাদের নানানভাবে আসলে সমৃদ্ধ করে এবং এই সমৃদ্ধি নিঃসন্দেহে অন্যদেরও অনুপ্রাণিত করবে, যাতে করে তারা বাংলাদেশের সাহিত্য ভান্ডার যা আছে সেটাকে সমৃদ্ধ করতে পারে। আপনি দীর্ঘদিন ধরে কবি শামসুর রহমানকে নিয়ে গবেষণা করছেন, কাজ করছেন, বই লিখছেন, তাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা একটু জানতে চাই। শামসুর রহমানকে নিয়ে আমি একটি সংগঠন করেছি, শামসুর রহমান চর্চা কেন্দ্র। সেটা শামসুর রহমান সম্পর্কিত যত বই বা তাকে নিয়ে যারা কাজ করেছেন সেগুলো সংরক্ষণ করে আসছে, এবং শামসুর রহমানের যে চর্চা সেটাকে আরও বেশি ভবিষ্যতে মানে কিভাবে আর প্রসারিত করা যায়, বা শামসুর রহমানের জন্ম মৃত্যু বার্ষিকীতে নানা ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকি। এভাবে আমি মনে করি যে শামসুর রহমানকে আমি পাঠকদের সঙ্গে আরও বেশি পরিচিত মানে হয়তো করতে পারবো সামনে। তিনি এমনিতেই পরিচিত, শামসুর রহমানকে আরও বেশি আলোচনায় রাখতে পারবো। আমরাও বিশ্বাস করি তিনি আপনাদের মতো কবি এবং প্রাবন্ধিকদের হাত ধরে আমাদের মাঝে আগামীতে আরও বেশি ছড়িয়ে যাবেন, এবং শুধু দেশ নয় বিদেশেও তার লেখা ছড়িয়ে পড়ুক, তার জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক, এই জন্য শুভকামনা থাকবে। তো অবশ্যই আমরা আপনার কণ্ঠে কবি শামসুর রহমানের একটি কবিতা শুনতে শুনতে বিদায় নিতে চাই, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যাদের ঝুঁকি নেওয়ার সাহস নেই তারা জীবনে কিছুই অর্জন করতে পারে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, একটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে কবিতা। ধন্যবাদ। আমি শামসুর রহমানের আমি অনাহারী কাব্যগ্রন্থের একটি কবিতা পড়তে চাই। কবিতাটি, কবি কি দিও না দুঃখ, কবি কি দিও না দুঃখ, দুঃখ দিলে
সেও জলে স্থলে হাওয়ায় হাওয়ায় নীলিমায় গেঁথে দেবে দুঃখের অক্ষর। কবিতার নিঃসঙ্গতা কফিনের মতো মুড়ে রাখে আপাদমস্তক, হাঁটে ফুটপাতে একা। দালানের চূড়ায় চূড়ায় দিগন্তের অন্তরালে কেমন বেড়ায় ভেসে, চাঁদের নিকট যায় নক্ষত্র ছিটোয় যত্রতত্র খোলাম কুচির মতো। তাকে দিও না দুঃখ, চৌকাঠ থেকে দূরে দিও না ফিরিয়ে। ফেরালে নক্ষত্র চাঁদ করবে ভীষণ হরতাল, ছায়াপথ তেজস্ক্রিয় শপথে পড়বে ছড়ে, নিমেষেই সফল হবে নিরুদ্দেশ। প্রায়শ পথের ধারে ল্যাম্পপোস্টে হেলান দিয়ে খুব প্রচ্ছন্ন দাঁড়িয়ে থাকে, কখনো বা সীমাহীন রিক্ততায় রেস্তোরাঁয় বলে বান্ধবহীন বিষাদের মুখোমুখি। নিজেই বিষাদ হয়ে মাঝে মধ্যে চৌরাস্তায় খুঁড়ে তোলে এক গোপন পোয়ারা, পিপাসার্ত পথিকেরা আঁজলা ভরে বলে, আধার কখনো তার মগজের উপবনে লুকোচুরি খেলে খুনি ও পুলিশ।